নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আজ আমি পাঠ করতে চলেছি তারানাথ তান্ত্রিকের গুপ্ত ডাকিনীর অন্তিম পর্ব, কলমে সুজন কুমার সেন। তোমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাতে একদম ভুলবে না। তাহলে আর দেরি নয়, শুরু করছি আজকের গল্প। রামু বলতে শুরু করলো, আপনারা গ্রাম থেকে বেরিয়ে আসার কিছুক্ষণ পরেই একদল সাদা চামড়ার লোক আমাদের গ্রামকে আক্রমণ করে। আমরা প্রথম দিকে তাদের ওই আক্রমণকে প্রতিরোধ করার চেষ্টা করি ঠিকই, কিন্তু তাদের হাতের ওই বিশেষ অস্ত্রের সামনে আমাদের অস্ত্র ও ওই যুদ্ধ কৌশল ফিকে হয়ে পড়ে। তাদের অস্ত্রগুলোর মুখ দিয়ে ওই দুম দুম আওয়াজ তুলে গোল গোল কী সব বেরিয়ে এসে আমাদের দলের লোকের শরীরে বিঁধতে থাকে। ফলত অনেকেই মাটিতে লুটিয়ে পড়ে, ওখানেই প্রাণ হারায়। প্রাণ ভয়ে আমরা ছুটে পালাতে শুরু করি। তখন সর্দার সহ প্রায় সকলকেই ওরা বন্দি বানিয়েছে। আমি কোনো ক্রমে ওদের নাগাল থেকে পালিয়ে বেঁচেছি ছোট সর্দার। এখন তুমি শেষ ভরসা। রামুর কথা শুনে হীরেন্দ্র বর্মা ক্রোধে গর্জে উঠলেন এবং সেই মুহূর্তেই গ্রাম মুখো হওয়ার জন্য প্রস্তুত হলেন। কিন্তু ভোলাদা ছিল শীতল মস্তিষ্কের লোক। উনি তৎক্ষণাৎ হীরেন্দ্র বর্মাকে থামিয়ে বলল, শান্ত হন ছোট সর্দার, দয়া করে একটু শান্ত হন। যেখানে আমাদের গায়ের বয়স্ক জ্যেষ্ঠ ওই সুকৌশলী যুদ্ধবিদরা শত্রুদের সাথে পেরে ওঠেনি, সেখানে আমরা এই 12-13 জন যুবক মিলে শত্রুপক্ষকে ঠেকাতে পারবো কি? নিশ্চয়ই শত্রুপক্ষের অস্ত্র অনেক বেশি শক্তিশালী, যার সাথে বল্লম বা তীর ধনুক দিয়ে পেরে ওঠা শুধুমাত্র কঠিন নয়, এই মুহূর্তে অসম্ভব বটে। তাই এখন গা ঢাকা দেওয়াটাই শ্রেয়। পরে সময় সুযোগ বুঝে শত্রুপক্ষের উপর আঘাত হানতে হবে। হীরেন্দ্র বর্মা কিছুটা ধাতস্থ হলেন এবং বললেন, তাহলে কি এই মুহূর্তে আমরা মুখ বুজে বসে থাকবো, আর অন্যদিকে সেই সাদা চামড়ার লোকেরা আমাদের গ্রামবাসীকে কৃতদাস বানিয়ে প্রতিনিয়ত তাদের উপর অত্যাচার চালাবে? এবার ভোলাদা বলল, গ্রামবাসীর শেষ ভরসা এখন আমরাই। ফলত ঝোঁকের বশে এই মুহূর্তে কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে সেটা যে আখেরে আমাদের ক্ষতি করবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তাই এই মুহূর্তে গা ঢাকা দেওয়াই আমাদের কাছে উত্তম বলে মনে হচ্ছে। পরে রামুর মতন যারা সাদা চামড়ার শত্রুদের হাত থেকে রক্ষা পেয়েছে তাদের একত্র করে একটা দল গঠন করব এবং পরিকল্পনা মাফিক শত্রুপক্ষের উপর আঘাত হানব। ভোলাদার এই যুক্তি নির্ভর করায় রামু সহ দলের অন্যান্য যুবকরাও সহমত প্রকাশ করলে হীরেন্দ্র বর্মাও বললেন, সকলে যখন ভোলার কথার সাথে সহমত প্রকাশ করেছ, তখন আমি ওর পরিকল্পনাকে সমর্থন করছি। তবে খালি হাতে গা ঢাকা দিলে তো আর পেট চলবে না। বেঁচে থাকতে হলে তো খাদ্য ও কিছু প্রয়োজনীয় সামগ্রী আমাদের হাতে থাকা প্রয়োজন। আমি তাহলে মহাজনের সাথে মধু সওদা করে দিচ্ছি। আরে ভোলা, তুমি মহাজনের কাছ থেকে প্রয়োজনীয় সামগ্রীগুলো সংগ্রহ করে নাও, যাও। এইভাবেই সেদিন হীরেন্দ্র বর্মা সহ অন্যান্য যুবকেরা গা ঢাকা দিয়েছিল। এরপর সময় ও সুযোগ বুঝে তারা ইংরেজ সাহেবদের উপর আক্রমণ চালাতে শুরু করে। ইংরেজরা দূর দূরান্ত থেকে যখন বাণিজ্য করে নিজেদের নবনির্মিত কলোনিতে ফিরে আসত, ঠিক তখনই বনের মধ্যে হীরেন্দ্র বর্মা ও তার যুবক দল তাদের উপর অতর্কিত আক্রমণ চালাত। এদিকে যুবক দলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইংরেজরা তাদের নানান ফাঁদ পেতে পাকড়াও করার চেষ্টা করতে থাকে, কিন্তু বারংবার অসফল হয় তারা। অন্যদিকে কলোনির মধ্যে ইংরেজদের কড়া পাহারা থাকায় যুবক দলও নিজেদের আত্মীয় পরিজনদের মুক্ত করার চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছিল। ফলত ইংরেজ সাহেবরা উপায়ন্তর না পেয়ে নিজেদের বাণিজ্যকে টিকিয়ে রাখার জন্যে হীরেন্দ্র বর্মার সাথে একটি চুক্তিপত্র স্বাক্ষর করার সিদ্ধান্ত নিল। চুক্তিপত্রে বলা ছিল যে
বর্মা গোষ্ঠীর সকলকেই মুক্তি দেওয়া হবে এবং হীরেন্দ্র বর্মাকে এই অঞ্চলের জমিদার ঘোষণা করা হবে। পরিবর্তে হীরেন্দ্র বর্মা এই অঞ্চলের লোকদের দিয়ে ধান, পাট সহ পোস্ত, আফিম চাষ করিয়ে নেবে এবং অর্ধেক ভাগ কর হিসেবে ইংরেজদের হাতে তুলে দেবে। বর্মা গোষ্ঠীরা ছিল অর্ধবর্ণ অর্ধ কৃষক জাতি। এরা বেশিরভাগ ক্ষেত্রেই চাষাবাদের থেকে বন্য জন্তু শিকার করে খেতে পছন্দ করত। তাই এদের দিয়ে নিয়মিতভাবে চাষবাস করানো নিতান্ত একটা কঠিন ব্যাপার। তবে ইংরেজদের সাথে মুখোমুখি লড়াই করে যেহেতু পেরে ওঠা কঠিন, সেহেতু আত্মীয় পরিজন সহ নিজ গোষ্ঠীর লোককে মুক্ত করার এটাই একটা মোক্ষম সুযোগ। তাই নিজের লোকের কথা ভেবেই হীরেন্দ্র বর্মা সেদিন ইংরেজদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে ভোলাদা মনে মনে অন্য ছক কষে রেখেছিল। জমিদার হওয়ার পর হীরেন্দ্র বর্মা নিজ জনগোষ্ঠীর লোকেদের দিয়ে চুক্তিমাফিক চাষবাস করিয়ে নিতে শুরু করলেন। অন্যদিকে ভোলাদা কিন্তু গোপন একটি বিরাট সৈন্যদল গঠন করতে শুরু করলো। ইংরেজদের সাথে ভাব জমিয়ে তাদের শক্তিশালী অস্ত্রশস্ত্রগুলির উৎসের খোঁজ নিতে শুরু করল এবং গোপনে সেগুলি সংগ্রহ করতেও শুরু করল। প্রায় 5 বছর এভাবে চলার পর হীরেন্দ্র বর্মার কাছে অনুমতি নিয়ে আচমকায় ভোলাদার নিজের দুর্দান্ত সৈন্যদল ও আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে সাদা চামড়ার ইংরেজদের উপর আক্রমণ করে বসল। অতর্কিত আক্রমণে ইংরেজরা পরাজিত হয়ে পালিয়েও গেল। আর যারা বন্দী হলো, হীরেন্দ্র বর্মা তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও করলেন। কিন্তু এখানেই ঘটল বিপত্তি। বন্দী ইংরেজরা যখন বড় নৌকায় করে বঙ্গোপসাগরের উপর দিয়ে নিজেদের দেশে ফিরছিল, ঠিক সেই সময় ভোলাদা নাকি হীরেন্দ্র বর্মার অলক্ষ্যে নিজের ব্যক্তিগত সৈন্যদল নিয়ে গিয়ে ইংরেজদের আটক করে, তারপর পুনরায় তাদের বন্দীও করে। গভীর অরণ্যের এক ভগ্ন মন্দির প্রাঙ্গণের সামনে বেঁধে রাখে তাদের। সেখানে নাকি মোট 100 জন সাদা চামড়ার ইংরেজ ছিল। ভোলাদার এই অপকর্মের পিছনে ছিল এক বৃহত্তম গোপন অভিসন্ধি। তিনি নাকি গোপনে ওই তন্ত্র চর্চা করতেন, আর সকলের অলক্ষ্যে নাকি কোনো এক গোপন তন্ত্রশক্তি হস্তগত করার জন্য 2-1 ওই নরবলিও দিয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছিলেন। সেইবার নাকি তিনি তার সেই অপূর্ণ বাসনা, সেই গুপ্ত তন্ত্রশক্তিকে হস্তগত করার জন্যই সেই ইংরেজদের বন্দী করেছিলেন। অন্যদিকে হীরেন্দ্র বর্মার কানে এই খবর যেতে তিনি দ্রুত নিজের সৈন্য সামন্ত নিয়ে ভগ্ন মন্দিরের সম্মুখে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে তিনি দেখলেন ভগ্ন মন্দিরের সম্মুখে পর পর 10টি হাড়িকাঠ সাজানো রয়েছে। হাড়িকাঠের পাশেই পড়ে রয়েছে 10টি মুন্ডহীন দেহ। মুন্ডহীন দেহ থেকে তাজা রক্ত নির্গত হয়ে ভগ্ন প্রাঙ্গণ লাল রঙে রঞ্জিত হয়ে রয়েছে। হাড়িকাঠ থেকে খানিকটা দূরে বন্য গাছগুলির সাথে বাঁধা রয়েছে আরও 10টি ইংরেজকে। তাদের প্রত্যেকের চোখ মুখ কাপড় দিয়ে ঢাকা। মন্দিরের অভ্যন্তরে ভোলাদা পদ্মাসনে বসে রয়েছেন এবং এক মনে কোনো এক অজ্ঞাত দেবতার উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করেই চলেছেন। কয়েকজন সিপাহী মন্দিরের দিকে মুখ করে দাঁড়িয়েও রয়েছে। সম্ভবত তারাই ভোলাদার নির্দেশে সেই বন্দি ইংরেজগুলোকে বারবার হাড়িকাঠে তুলে দিচ্ছিল। এই দৃশ্য দেখে হীরেন্দ্র বর্মা আর স্থির থাকতে পারলেন না। ভোলা, এ কি করছো তুমি? আমি এদের মুক্তি দিয়েছি, আর তুমি পুনরায় এদের বন্দি করে হত্যা করছো। হীরেন্দ্র বর্মার গর্জন শুনে ভোলাদার সঙ্গী সিপাহীগুলো তৎক্ষণাৎ পালিয়ে গেল, আর ভোলাদা চমকে উঠে নিজের তন্ত্রচর্চা মাঝখানে থামিয়ে দৌড়ে মন্দির থেকে বেরিয়ে এলেন। হীরেন্দ্র বর্মা তৎক্ষণাৎ ভোলাদাকে গ্রেপ্তার করার হুকুমও দিলেন। সাথে বন্দি ইংরেজদের উদ্ধার করে তাদের পুনরায় নিজেদের দেশে পাঠানোর ব্যবস্থাও করলেন। কারাগারে বন্দি ভোলাদা নিজের ভুল স্বীকার করে হীরেন্দ্র বর্মার কাছে ক্ষমা ভিক্ষা করলে তিনি তাকে ক্ষমাও করে দিলেন।
কারণ ভোলাদা একপাশে যেমন হীরেন্দ্র বর্মার প্রিয় মিত্রদের একজন ছিলেন, তেমনি ভোলাদার কূটনৈতিক বুদ্ধির জোরে হীরেন্দ্র বর্মা ইংরেজদের হাত থেকে সম্পূর্ণরূপে স্বাধীনতা অর্জন করেছিলেন। হীরেন্দ্র বর্মার ইচ্ছে ছিল তিনি ভোলাদাকে নিজের ব্যক্তিগত সৈন্যদলের প্রধান হিসেবে নিয়োগ করবেন। তবে এই ঘটনার পর 10 জন ইংরেজকে বিনা কারণে হত্যার জন্য তিনি নিজের সিদ্ধান্ত পাল্টে ফেললেন। তার পরিবর্তে জমিদার বাড়ির লেঠেলদের প্রশিক্ষণ হিসেবে ভোলাদাকে নিয়োগও করলেন। সেই হীরেন্দ্র বর্মার আমল থেকেই ভোলাদা এই কাজ করে আসছে। হীরেন্দ্র বর্মাও তাকে উচ্চতর কোনো পদে উন্নীত করেনি। আর এটাই হচ্ছে ভোলাদার একমাত্র আক্ষেপ ও রাগের বিষয়। এবার হরিলাল বাবু থামলেন। তারপর মুখের চর্বণ করা পানটা ফেলে দিয়ে নতুন একটা পান মুখে দিয়ে বললেন, তাহলে কি বুঝলেন ভোলাদা কেন আপনার কথায় রাগ করছিল? বুঝলেন এবার? আমি একটু হেসেই বললাম, আপনার কথায় যা বুঝলাম তা হলো এই জমিদার বাড়ির ওই উদ্যানের পেছনে ভোলাদার গুরুত্ব অনেকখানি। তবে নিজের ভুলের কারণেই তিনি নিজের প্রাপ্য মর্যাদা হারিয়েছেন, আর এটাই হলো তার রাগের মূল কারণ। তবে এখন অন্তত তাকে তার প্রাপ্য মর্যাদাটুকু ফিরিয়ে দেওয়া উচিত, না হলে হিতে বিপরীত হতে পারে। হ্যাঁ, তা যা বলেছেন মশাই, আমি তো নীরেন্দ্রবাবুকে বলেছি এ কথাটা। যুবক বয়সে ভোলাদা যা ভুল করেছে তার সাজা তিনি পেয়েছেন। এখন শেষ বয়সে তাকে তার ওই কাঙ্ক্ষিত একটি পদে উত্তীর্ণ করা উচিত। হরিলাল বাবু, এদিকে যে সন্ধে নেমে এলো, ওদিকে আবার জমিদার বাবু ফিরে আসেননি তো? রাম, সম্ভবত এতক্ষণ এসে পড়েছেন। দেখুন তো, গল্পের ছলে জমিদার বাবুর কথা ভুলে গিয়েছিলাম আর কি। চলুন চলুন তাহলে মশাই, জমিদার বাবুর সাথে আপনার আলাপটা করিয়ে দিই। আসুন আসুন। তারানাথ এবার একটু থামলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, এই যে বিভূতি, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন ঠাকুরমশাই? আচ্ছা, এই হরিলাল বাবুকে কেমন লাগলো? বেশ বেশ রসিক আর ওই চঞ্চল প্রকৃতির মানুষ। তোমার পরিচিতদের মধ্যে এমন কেউ আছে নাকি? হ্যাঁ, আছে বই কি, আলবাদ আছে ঠাকুরমশাই। বাহ, কে সে? আমার পাশেই তো বসে আছে সেই রকমই একজন। কিশোরী এতক্ষণ ধরে হা করে আমার আর ঠাকুর মশাইয়ের কথা শুনছিল। এবার তড়াক করে চেঁচিয়ে উঠে বলল, এই এই, আমাকে নিয়ে ঠাট্টা তামাশা নয়, একদম নয়, বুঝলে? এসব কি হচ্ছে ঠাকুর মশাই বলুন তো? কেন তোমাকে নিয়ে ঠাট্টা তামাশা? কিশোরী একটু এবার রেগে গিয়ে নিজের জায়গা থেকে উঠে পড়ে পড়ল, আমি চললুম, এরকম করলে আমি আর আসবো না কিন্তু, আমি বলে রাখলাম ঠাকুরমশাই। ঠাকুরমশাই তড়িঘড়ি উঠে পড়ে কিশোরীর হাত ধরে বসালেন। তারপর তিনি বললেন, আহা, না না কিশোরী, আরে রাগ করো না, আর তোমাকে নিয়ে ঠাট্টা তামাশা করা হবে না, হয়েছে? কিশোরী এবার বাধ্য ছেলের মতন আবদার করেই বসল, ঠিক আছে, এই কিন্তু শেষবার, আর একবার করলে কিন্তু আমি চলে যাব, আমি বলে রাখছি। নিন, এবার গল্প শুরু করুন। ঠাকুরমশাই আর বাড়তি বাগবনিতা না করেই সোজাসুজি গল্পে ফিরলেন। হরিলাল বাবু আমাকে বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালেন। তারপর নিজে জমিদার বাবুকে খবর দিতে গেলেন। খানিকক্ষণ পরেই জমিদার বাবু বৈঠকখানার ঘরে প্রবেশও করলেন। হরিলাল বাবুও তার পেছন পেছন কক্ষে প্রবেশ করলেন। জমিদার
নীরেন্দ্র বর্মা আমাকে দেখেই বললেন, আগে নমস্কার ঠাকুরমশাই, ক্ষমা করবেন, আমার জন্য আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আমি প্রতি নমস্কার জানিয়ে উত্তরে বললাম, হা হা, এ কি বলছেন জমিদার বাবু, আপনি হলেন এই অঞ্চলের কর্তা, আপনি তো ব্যস্ত থাকবেনই, আর আমি অপেক্ষা করলুম কই, সারাদিনই তো হরিলাল বাবুর সাথে গল্প করে আর ওই জমিদার বাড়িটা ঘুরে দেখেই কাটালাম। তাহলে বেশ করেছেন ঠাকুরমশাই, শুনে খুশি হলাম। এই পর্যন্ত বলে জমিদার বাবু একটু থামলেন, তারপর হরিলাল বাবুর দিকে ঘুরে বললেন, হরিদা, আজ তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, তুমি এবার বাড়ি যাও, যাও, কাল সকাল সকাল আবার এসো না হয়। আর আরে হিসেব পাতি কাল সকালেই দিও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে কর্তা। এই কথা বলে জমিদার বাবুকে এবং আমাকে নমস্কার জানিয়ে হরিলাল বাবু এক গাল হেসে চলে গেলেন। আমি বুঝতে পারলুম জমিদার বাবু নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা আমায় বলবেন, আর তিনি এটা একমাত্র আমার সম্মুখে প্রকাশ করতে চান। তাই তিনি কায়দা করে হরিলাল বাবুকে আগে ভাগে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ স্তব্ধ থেকে মনে মনে কিছু একটা ভেবে নিয়ে জমিদার বাবু বললেন, আগে যে উদ্দেশ্যে আপনাকে ডাকা তার কিছুটা তো আপনাকে আমি চিঠিতে লিখে পাঠিয়েছিলাম। হ্যাঁ, তবে সেখান থেকে আপনার সমস্যার সম্পূর্ণটা অনুধাবন করা খুব কঠিন। সামনাসামনি খুলে না বললে আমি তা সমাধান করতে পারবো না। সে খুব ভয়ঙ্কর ব্যাপার ঠাকুরমশাই, মুখের শব্দ দিয়ে আমি তার বর্ণনা করতে পারবো না। প্রতিটা রাত আমার কাছে যে দুর্বিষহ যন্ত্রণার রূপ নিয়েছে তার ব্যাখ্যা পৃথিবীর কোনো ব্যাকরণ বই নেই। আমি যেন প্রত্যহ একটু একটু করে মৃত্যুর মুখে পতিত হচ্ছি। আচ্ছা, আপনার সাথে আসলে কি ঘটছে? জানি না ঠাকুরমশাই, প্রতি রাতে কে যেন আমাকে ডাকে, আর নিজেকে আমি স্থির রাখতে পারি না। সব ঘটনা আপনি আজই দেখতে পারবেন। দয়া করে আপনি আজ রাতটুকু ঘুমোবেন না। আমার কক্ষের পাশের কক্ষটিতেই আজ আপনার থাকার ব্যবস্থা করব আমি। সজাগ থাকবেন। রাতে যদি কারো পদধ্বনি শুনতে পান তাহলে গোপনে বাইরে বেরিয়ে আসবেন, কারণ সেই সময় আমার জ্ঞান থাকে ঠিকই, কিন্তু মুখ দিয়ে কথা বলার বা নিজের শরীর দিয়ে কোনো কাজ করার সামর্থ্য আমার থাকে না। কেউ যেন পুতুলের মতন আমাকে দড়ি দিয়ে টেনে নিয়ে যায়, তাই আমি আপনাকে ডাকতে পারবো না। এমন সময় বৈঠকখানার কক্ষের বাইরে থেকে একটা ডাক ভেসে এলো, কর্তামশাই, গিন্নিমা আপনাকে খেতে ডাকছেন, তিনি খাবারের আয়োজন করে ফেলেছেন। জমিদার বাবু দরজার দিকে মুখ করে বললেন, রামু, তুমি তোমার গিন্নিমাকে একটু অপেক্ষা করতে বলো, আমি একটু পরেই আসছি। জমিদার বাবু এবার আমার দিকে ঘুরে বললেন, ঠাকুরমশাই, আপনাকে তো মোটামুটি সবই বললাম, এখন আপনি আমার শেষ ভরসা ঠাকুরমশাই। আপনি নিশ্চিন্তে থাকুন জমিদার বাবু, আশা করি আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। মনে মনে শুধু ইষ্ট নাম জপ করুন। আপনাকে অনেক ধন্যবাদ ঠাকুরমশাই। এবার চলুন তাহলে, ওদিকে আপনার জন্য সামান্য আহারাদির ব্যবস্থা করেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চলুন তাহলে। জমিদার বাবু কিন্তু আমাকে কোনো কথায় সোজাসুজি বললেন না, ফলত ওনার আসল সমস্যাটা যে কি তাও ঠিকঠাকভাবে অনুধাবন করতে আমি পারলুম না। এই জন্যই খানিকটা রাত্রি করে খাবার অভ্যেস থাকা সত্ত্বেও আমি তার প্রস্তাবে সম্মতি জানালাম। তখন
আমার মাথায় একটি মাত্র চিন্তায় ঘুরপাক খাচ্ছিল, যত তাড়াতাড়ি সম্ভব আহারাদি সম্পন্ন করে অবসর সময়টুকুর মধ্যে আমাকে আসন্ন বিপদের জন্য প্রস্তুত হতে হবে। জমিদার বাবু খাওয়া দাওয়ার যা ব্যবস্থা করেছিলেন তা এক এলাহি কাণ্ড। তা ওসবের বর্ণনা দিয়ে তোমাদের সময় নষ্ট আমি করব না। এখন সন্ধ্যা ভোজন সম্পূর্ণ হলে জমিদার বাবু আমাকে ঠিক তার শয়ন কক্ষের পাশের কক্ষে নিয়ে গেলেন। আমি ওনাকে বিদায় দিয়ে মেঝেতে আসন করে বসে পড়লাম। তারপর একাগ্র চিত্তে মধুসুন্দরী দেবীর ধ্যানে মগ্ন হয়ে গেলাম। ক্ষণিকের মধ্যে মধুসুন্দরী দেবী আমার ওই মানব লোকে প্রকট হয়ে জানালেন, এখানে তোমার কার্য খুবই সামান্য তারানাথ। জমিদারের বিপদের ভাঙ্গন তার দ্বারাই আছে, তোমাকে শুধু তাকে জানতে হবে। মধুসুন্দরী দেবী অদৃশ্য হয়ে গেলেন। আমি ধীরে ধীরে চোখ খুলে উঠে দাঁড়ালাম। তারপর ভাবতে শুরু করলাম, জমিদার বাবুর বিপদের ভাঙ্গন তার দ্বারেই আছে, এর অর্থ কি? কিন্তু অনেক ভেবেও এর কোনো কুল কিনারা আমি খুঁজে পেলুম না। তাই এই চিন্তা তখনকার মতন মস্তিষ্ক থেকে বের করে আসন্ন বিপদের মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে শুরু করলাম। আমি দ্রুত নিজের গাত্র বন্ধন করে ফেললাম। তারপর নিজের ঝোলার মধ্যে থাকা কমণ্ডলুকে বের করে তাতে জল পূর্ণ করলাম আমি। তারপর এক বিশেষ মন্ত্র দ্বারা কমণ্ডলুর জলকে বিশুদ্ধ করে নিলাম। তারপর পালঙ্কের উপর বসে জমিদার বাবুর বলা কথাগুলোকে মনে মনে স্মরণে করতে থাকলুম। কথাগুলিকে বিশ্লেষণ করে তার একটা সহজ মর্মার্থ বের করার চেষ্টা করে শুরু করলাম আমি। জমিদার বাড়িতে ঢোকার সময় প্রবেশদ্বারের ঠিক উপরে দেওয়ালে টাঙানো একটি বিশাল ঘড়ি দেখেছিলাম। এমন সময় তার থেকে ঢং ঢং একটা ওই মৃদু শব্দ ভেসে আসতে বুঝতে পারলুম যে রাত প্রায় 12টা বেজে গেছে। তারপর ঘন্টা খানেক কেটে শিয়াল কুকুর তো দূরে থাক, একটা রাত জাগা পাখির ডাক পর্যন্ত কানে এলো না। বাড়ির লোকসহ আশেপাশের জীবজন্তু, পাখি পয়াল, পোকামাকড় যেন মৃত্যু ঘুমে তলিয়ে গেছে। কত শ্মশানে না ঘুমিয়ে রাত কাটিয়েছি। রাত জেগে কত মন্দিরের চাতালে বসে বড় বড় সাধকের সাধন কর্ম দেখেছি। কোনোদিনও নিদ্রা দেবী আমাকে আচ্ছন্ন করতে পারেনি। কিন্তু কেন জানি না সেদিন সেই শয্যার উপর বসে নিদ্রা আমাকে বারবার আচ্ছন্ন করার চেষ্টা করছিল। কোনো এক অদৃশ্য মোহ যেন আমাকে বারংবার নিদ্রার রাজ্যে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছিল। তাই নিদ্রা ভাবটাকে কাটানোর জন্য আমি এবার শয্যা ত্যাগ করে মেঝের উপর দাঁড়ালাম। তারপর খালি পায়ে মেঝের উপর পায়চারি শুরু করলাম আমি। সম্ভবত তখন বাইরে হালকা তালে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। ফলত ঠান্ডা মেঝের স্পর্শে ঘুম ঘুম ভাবটাও কেটে গেল। সম্ভবত তখন রাত ওই 1টা কি 1:30টা হবে। হঠাৎ ধপ করে দরজা খোলার আওয়াজ পেলাম। তারপর দরজায় কান পাততেই শুনতে পেলাম কে যেন দ্রুত গতিতে আমার কক্ষের সামনে দিয়ে বেরিয়ে গেল। আমি আর ক্ষণমাত্র কাল অপচয় না করে জমিদার বাবুর কথা মতন গোপনে দরজা খুলে তার পিছু নিলাম আমি। তখনকার দিনে গ্রামের দিকে জমিদার বাড়িগুলোতে অথবা সম্পদশালী গৃহস্থের বাড়িতে রাত্রিবেলায় সর্বত্র একটি করে লণ্ঠন বা ওই জাতীয় কিছু জ্বালিয়ে রাখা হতো। এই জমিদার বাড়িতেও তার অনিয়ম হয়নি। 15-20 হাত পর পর একটি করে লণ্ঠন জ্বলছিল। লণ্ঠনের টিপে টিপে মৃদু আলোয় দেখলুম
জমিদার বাবু খট খট আওয়াজ তুলে কাঠের সিঁড়ি দিয়ে নামলেন। তারপর সদর দরজা খুলে সোজা বাইরে বেরিয়ে গেলেন। সদর দরজা খোলার সময় কড় কড় করে একটা দারুণ বিশ্রী শব্দ হলো। কিন্তু অবাক করার বিষয়, এত বিকট শব্দ বাড়ির কারো ঘুম ভাঙল না। সকলেই মরার মতন ঘুমিয়ে রইল। আমিও এবার ওই চোরা পায়ে ধীরে ধীরে নিচে নেমে গেলুম। সদর দরজার কাছে পৌঁছতেই এক আশ্চর্যজনক ওই দৃশ্যের সম্মুখীন হলাম আমি। দেখলাম পাহারারত 4 জন দ্বাররক্ষী অঘোর ঘুমে তলিয়ে গিয়েছে। যারা কাঠের চেয়ারে বসেছিল তারা ওখানে, আর যারা দাঁড়িয়েছিল তারা মাটিতে শুয়ে অঘোরে ঘুমোচ্ছে। সদর দরজা থেকে বাইরে বেরোতেই দেখলাম সাদা নুড়ি কাকড় বিছানো সরু পথ দিয়ে জমিদার বাবু ধীরে ধীরে সিংহদ্বারের দিকে অগ্রসর হচ্ছেন। কাকড় ছড়ানো সরু পথের 2 ধারে এক মানুষ সমান অথচ গোলাকৃত ও বেশ চওড়া গোছে এক ধরনের বিশেষ নান্দনিক গাছ সারি করে লাগানো হয়েছিল। আমি সেই গাছগুলিরই একটার আড়ালে আত্মগোপন করলাম আর আবির্ভূত ঘটনাবলীর জন্য অপেক্ষা করতে শুরু করলাম। কিছুক্ষণ পরেই দেখতে পেলাম জমিদার বাবু একেবারে সিংহদ্বারের সম্মুখে গিয়ে দাঁড়ালেন, আর সঙ্গে সঙ্গে বাইরে থেকে একটা নারী কণ্ঠের নেশাতুল কণ্ঠ ভেসে এলো। নীরেন্দ্র, নীরেন্দ্র বর্মা, বেরিয়ে এসো, বাইরে বেরিয়ে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, কত কাল অপেক্ষা করছি। যে নীরেন্দ্র বর্মা এতক্ষণ ধরে ধীর পায়ে মৃদু গতিতে হেঁটে যাচ্ছিল, এখন এই ডাক শোনার পর তারই মধ্যে যেন এক আসরিক বল ফুটে উঠল। নীরেন্দ্র বর্মা শক্তিশালী দানবের ন্যায় তালা ঝোলানো বন্ধ সিংহ দ্বার ধরে প্রবল বেগে ঝাঁকাতে শুরু করলেন। সেই ঝনঝন আওয়াজে কান যেন ঝালাপালা হয়ে গেল। পাশাপাশি সেই অচেনা নারী কণ্ঠের মৃদু ডাক আরো জোরালো থেকে জোরালো হতে শুরু করল। নীরেন্দ্র বর্মাও সেই ডাকের তালে তালে আরো জোরে সিংহদ্বার ধরে ঝাঁকাতে শুরু করলেন। জমিদার বাড়ির লোহার তৈরি এই সিংহদ্বারকে ভাঙতে একটি হস্তিকেও যেখানে গলদক নিস্তরণ করতে হবে, সেখানে সেই মুহূর্তে দাঁড়িয়ে এক সময় আমার মনে হচ্ছিল জমিদার বাড়ির এই বিশাল সিংহদ্বার নীরেন্দ্র বর্মা হয়তো একাই ভেঙে ফেলবে আর ছুটে যাবেন সেই নারী কণ্ঠকে অনুসরণ করে। কিন্তু অবাক করার ব্যাপার এই যে খানিকক্ষণ পরে সেখানে সংঘটিত হলো আরও একটি অলৌকিক ঘটনা। জমিদার বাড়ির বর্ণনা দিতে গিয়ে সিংহদ্বারের সম্মুখে অবস্থিত 2টি অদ্ভুত মূর্তির কথা আমি তোমাদের বলেছিলাম, নিশ্চয়ই স্মরণে রেখেছো তোমরা। কিশোরী উত্তর দিল, কি যে বলেন না ঠাকুরমশাই, মনে থাকবে না কেন? ওই তো মানব দেহ বিশিষ্ট এক শকুন মুখ ও একটি কাক মুখ মূর্তি। ঠাকুরমশাই বললেন, ওই অদ্ভুত মূর্তি দুটোই সেই রাতে সাদা পাথরের তৈরি ওই মূর্তি দুটো যেন কোনো এক অলৌকিক শক্তি বলে জেগে উঠল, আর শকুন ও কাকের ন্যায় তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল। তাদের চোখ থেকে বেরিয়ে এলো লাল রঙের আলো ছটা। মূর্তিগুলোর শরীর থেকে চোখ ধাঁধানো একরকম উজ্জ্বল সাদা বর্ণ ছড়িয়ে পড়ল চতুর্দিকে। কিছুক্ষণ পর আমাকে অবাক ও বিহ্বল করে দিয়ে মূর্তি দুটি অবিকল মানুষের গলায় বলে উঠল, নীরেন্দ্র, শান্ত হও, শান্ত হও নীরেন্দ্র,
ওদিকে যেও না, ওখানে বিপদ, ওখানে ভয়ঙ্কর বিপদ। নীরেন্দ্র বাবুও যেন মূর্তিগুলোর ডাকে সাড়া দিলেন। তিনি যেন কিছুটা শান্ত ও ধাতস্থ হলেন। কিন্তু পরক্ষণেই সেই অচেনা নারী কণ্ঠের ডাক ভেসে আসতেই তিনি পুনরায় উত্তেজিত ও উন্মাদ হয়ে সিংহদ্বার ধরে ঝাঁকাতে শুরু করলেন আবার। এরপর এই ঘটনার বারবার পুনরাবৃত্তি হতে শুরু করল। মূর্তিদের ডাকে তিনি শান্ত হন। এবার অচেনা নারী কণ্ঠ ভেসে আসতে তিনি উন্মাদ হয়ে ওঠেন। সে এক ভয়ঙ্কর পরিস্থিতি। এভাবেই ঘণ্টাখানেক চলার পর সূর্যোদয়ের ঠিক আগ মুহূর্তে সেই নারী কণ্ঠের এক প্রচণ্ড ক্রোধান্বিত চিৎকার ভেসে এলো। আর বেশি দিন নয়, আর মাত্র 15। তারপর ঘোর অমাবস্যার তিথিতে আমি তোকে নিয়ে যাব। কেউ তোকে বাঁচাতে পারবে না, ওই পাথরের মূর্তি দুটো নয়। উন্মাদ নীরেন্দ্র বর্মা এবার নিজের কান চেপে ধরলেন এবং প্রবল এক আত্মচিৎকার করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর ভোরের আলো ফুটতেই আমি তার কাছে এগিয়ে গেলাম। তারপর তাকে জাগানোর চেষ্টা শুরু করলাম আমি। কয়েকবার গা ঝাঁকা দিতে নীরেন্দ্র বর্মা উঠে পড়লেন। তারপর আদো আদো চোখ মেলে ক্ষীণ স্বরে বললেন, কে? আমি উত্তর দিলাম, চিনতে পারছেন না? আমি তারানাথ তান্ত্রিক, ঠাকুর মশাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার নীরেন্দ্র বর্মা উঠে বসার চেষ্টাও করলেন। আমি তাকে সাহায্য করলাম। আমার কাঁধে ভর দিয়ে কোনো রকমে দাঁড়িয়ে নিজের মুখে ক্ষীণ হাসির রেখা ফুটিয়ে তিনি বললেন, দেখলেন তো ঠাকুরমশাই, আমাকে আমাকে কি দারুণ পীড়া সহ্য করতে হয়। প্রতি অমাবস্যা ও পূর্ণিমা রাতে আমাকে এই যন্ত্রণা সহ্য করতে হয়। ওসব কথা পরে হবে জমিদার বাবু। এই মুহূর্তে আপনার শরীর দুর্বল। এখন আপনার একটু ওই বিশ্রামের প্রয়োজন। আগে বিশ্রাম নিন, তারপর সব কথা হবে। নীরেন্দ্র বর্মা আর কিছু বললেন না। তিনি শুধু হালকা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালেন। আমার কাঁধে ভর দিয়ে তিনি নিজের কক্ষদ্বার পর্যন্ত গেলেন। তারপর ধীরে ধীরে নিজের কক্ষের অন্দরে প্রবেশ করলেন তিনি। এদিকে প্রহরী থেকে বাড়ির অন্যান্য সদস্য সকলে সেই মায়াবী নারীর মায়াজালে তখনও গভীর নিদ্রায় আচ্ছন্ন। ফলত জমিদার বাড়িতে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ও অশনি ঘটনায় কেউই কিছুই অনুধাবন করতে পারল না। রাত জাগার অভ্যেস থাকলেও যেহেতু তখনও কাক ভোর ছিল এবং জমিদার বাড়ির কেউই জাগ্রত ছিল না, সেহেতু আমিও আমার কক্ষে প্রবেশ করলাম। সারা রাত ধরে বিভীষিকাময় দৃশ্য দেখার ফলে দেহে না হলেও আমার চোখে একটা ক্লান্তির ভাব বারবার মাথা চাড়া দিয়ে উঠছিল। তাই চোখগুলোকে কিছুটা বিশ্রাম দেওয়ার তাগিদেই আমি চোখ বন্ধ করে শয্যায় শুয়ে পড়লাম। চোখ খুলতেই দেখি বেলা অনেক গড়িয়েছে। জমিদার বাড়ির রোজকার হট্টগোল কানে ভেসে আসছে। দরজা খুলে বাইরে বেরোতেই দেখতে পেলাম কক্ষের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে একজন পাইক। তার দৃশ্য দরজার বিপরীত দিকে। দরজা খোলার আওয়াজ শুনে সে আমার দিকে তাকালো এবং নমস্কার জানিয়ে বলল, নমস্কার, আপনি ঘুমোচ্ছিলেন, তাই আপনাকে বিরক্ত করিনি আর কি। আচ্ছা, জমিদার বাবু আপনাকে বৈঠকখানার ঘরে একটু বসতে বলেছেন। ও আচ্ছা, তা কতক্ষণ থেকে অপেক্ষা করছে? খুব বেশিক্ষণ নয় ঠাকুরমশাই,
এই ঘন্টাখানেক হবে। আপনি তো আচ্ছা লোক আছেন, এতক্ষণ দেখে দাঁড়িয়ে আছেন, একবার ডাকলেই তো পারতে। সে পারতাম বটে, তবে জমিদার বাবুর কড়া নির্দেশ ছিল আপনার ঘুম ভাঙ্গার না অবধি আপনাকে যেন না ডাকা হয়, তাই তাই আর কি ডাকিনি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমি একটু পরেই যাচ্ছি। ও হ্যাঁ, জমিদার বাবু এখনো বাড়িতেই আছেন কি? পাইক একটু এসে বলল। হ্যাঁ, না না, আজকে সারাদিন উনি বাড়িতেই থাকবেন। প্রত্যেক পূর্ণিমা ও অমাবস্যা তিথির ঠিক পরের দিনটি উনি বাড়িতেই কাটান, বাইরে একটি পথ পর্যন্ত ফেলেন না। জমিদার বাবু কেন যে পূর্ণিমার অমাবস্যা তিথির পর দিন বাড়িতেই থাকতেন তা তো পাইক জানতো না, তবে আমি গত রাত্রি তা ঠিক জানতে পেরেছিলাম। তাই নির্বোধ পাইকের কথায় আমি মাথা নাড়িয়ে সন্তুষ্ট সূচক ভাব প্রকাশ করতে সে চলে গেল। কিছুক্ষণ পর বৈঠকখানার ঘরে প্রবেশ করতেই দেখলাম জমিদার বাবু ময়ূরের পুচ্ছ খচিত সুন্দর কারুকার্য করা একটি আরাম কেদারায় সম্পূর্ণ শরীর এলিয়ে দিয়ে উপরের দিকে মুখ করে বসে আছেন। তার হাতে ধরা রয়েছে হুঁকোর তার। জমিদার বাবু বলে ডাকতেই তিনি মাথা নামিয়ে আমার দিকে তাকালেন এবং ক্লান্ত স্বরেই বললেন, ঠাকুরমশাই, আসুন 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 আসুন। জমিদার বাবুর ঠিক সামনে একই রকমের আরো একটি কেদারা রাখা ছিল। সেইটিকে দেখিয়ে দিয়ে তিনি পুনরায় বললেন, এখানে এখানে বসুন ঠাকুরমশাই, বসুন। নিজ আসনে বসে আমি বললাম, তা জমিদার বাবু আপনার শরীর সুস্থ হয়েছে তো? আর শরীর, আমার কথা বাদ দিন ঠাকুরমশাই, কাল সারা রাত আপনাকে ঘুমোতে দিলুম না, আপনাকে অনেক কষ্ট দিলাম ঠাকুরমশাই, তার জন্য ক্ষমা করবেন। হা 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 হা, কি যে বলছেন জমিদার বাবু, আমরা হলাম গিয়ে সাধক মানুষ। সাধকদের হাতে খড়ি হয় রাগ, ক্রোধ, ঘুম, তৃষ্ণা, আহার, বিহার এসবকে ত্যাগ করার পর। সাধনায় সিদ্ধি লাভের জন্য আমাদের এমন কত রাজ্যে জাগতে হয় তা আপনি ভাবতেও পারবেন না। সেখানে একটা রাত জাগা আমাদের জন্য আহামরি এমন কিছু ব্যাপার নয়, তাই এই বিষয়ে আপনি নিশ্চিত হতে পারেন। নীরেন্দ্র বর্মার ক্লান্ত মুখে একটা ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল। ক্ষণিকের মধ্যেই তা আবার মিলিয়েও গেল। তিনি এবার করুণ স্বরে বললেন, গত রাত্রে আমার সাথে কি কি ঘটেছে তা তো আপনি সচক্ষে দেখেছেন ঠাকুরমশাই। হ্যাঁ দেখেছি, এবং এর মূল কারণটাও কিছুটা অনুধাবন করতে পেরেছি। সমগ্র ঘটনা ও পরিস্থিতি বিবেচনা করে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আপনার উপর কেউ সম্মোহীন বিদ্যা প্রয়োগ করেছে। আচ্ছা, একটা কথা বলুন তো, গত রাতে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা আপনার পুঙ্খানুপুঙ্খ মনে আছে? কিছুটা আছে, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কোনো ঘটনাই আমার স্মরণে নেই। প্রথমের দিকে যখন আমার সাথে এ ধরনের ঘটনাগুলো ঘটতো তখন সবটাই আমার স্মরণে থাকতো, কিন্তু ইদানিং যেন কোনো কিছুই আর সেইভাবে মনে রাখতে পারছি না। এমনকি আমি কখন ঘুমের ঘোরে বাইরে চলে যাই তাও আমার স্মরণে থাকে না ঠাকুরমশাই। আচ্ছা, তার মানে প্রথম দিকে আপনার উপর নিম্নমানের ওই সম্মোহনী বিদ্যা প্রয়োগ করা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তা উচ্চ মানে উন্নীত হচ্ছে। এই ধরনের ক্রিয়া কোনো সাধারণ সাধকের দ্বারা করা সম্ভব নয়। এ উচ্চ মানের কোনো দুষ্ট তান্ত্রিকের কর্ম। কিন্তু আপনার উপর এই ক্রিয়া কে প্রয়োগ করতে পারে? তবে কি কোনো অশুভাকাঙ্ক্ষী
আপনার কি কোনো পারিবারিক শত্রু বা ব্যক্তিগত শত্রু আছে? আমার তো জানা নেই, তবে থাকলেও থাকতে পারে। বুঝতেই তো পারছেন, জমিদার মানুষ। আমি না চাইলেও ঈর্ষাজনিত কারণে যে কেউ আমার শত্রুতে পরিণত হতে পারে। জমিদার বাবুর কথা শেষ হওয়ার আগেই দরজায় কড়া পড়ল। কে? ও পাশ থেকে উত্তর এলো। আগে আমি মনিব। কে? রামু নাকি? হ্যাঁ হ্যাঁ, মনিব। কি চাই? গ্রামের কয়েকজন আপনার সাথে দেখা করতে এসেছে। যা ভেবেছিলাম তাই। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। কি কি হয়েছে জমিদার বাবু? আপনাকে আমার সাথে একটু যেতে হবে ঠাকুরমশাই। কোথায়? গ্রামের লোকেদের কাছে, তারপর সব বলছি আমি। জমিদার বাবু তড়িঘড়ি বেরিয়ে গেলেন। আমিও ওনার পিছু পিছু বাইরে গেলাম। দেখি জমিদার বাড়ির সামনে বড় বাগান বাড়িটায় 5 জন লোক দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকেরই মুখের কঠোর কর্মজীবনের ক্লান্তি ও এক মর্মান্তিক দুঃখ। জমিদার বাবুকে দালান বাড়ি থেকে সিঁড়ি ডেঙ্গিয়ে নামতে দেখে একজন দৌড়ে এসে তার পায়ে লুটিয়ে পড়ল। তারপর অজোরে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমার সব শেষ বাবু, আমার সব শেষ। আমার ছোট ছেলেটাকে ও নিয়ে গেছে বাবু, ও নিয়ে গেছে। অনেক খুঁজেও ওকে পেলাম না। লোকটার কথা শুনে জমিদার বাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন, যেন তিনি সদ্য প্রাপ্ত কোনো বেদনাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মাটিতে লুটিয়ে পড়া লোকটিকে 2 হাতে তুলে ধরে জমিদার বাবু বললেন, কাঁদিস না, কাঁদিস না রে রতন, কাঁদিস না। মনকে শক্ত কর, শক্ত কর। আমরা আমরা ঠিকই তোর ছেলে খুঁজে বের করবো রে। আমি এক্ষুনি 4 জন লেঠেলকে পাঠিয়ে দিচ্ছি। তারা যেভাবেই হোক তোর ছেলেকে খুঁজে নিয়ে আসবে। চুপ কর, চুপ কর এখন। রামু জমিদার বাবুর পাশে দাঁড়িয়েছিল। ওকে ডেকে জমিদার বাবু লেঠেলদের নিজের আদেশের কথা জানিয়ে দিতে বলল এবং ওকে তদারকি করার দায়িত্বও দিল, যাতে শিশুর সন্ধানে কোনো খুঁত না থাকে। রামু চলে যেতেই রতনের সাথে আসা বাকি 4 জন লোক হাত জড়ো করে জমিদারের সামনে এসে দাঁড়াল। তারপর বলল, জমিদার বাবু, জমিদার বাবু, আমরা যে এবার না খেতে পেয়ে মারা যাব। জমিতে ফসলের বদলে ছাই পড়ে রয়েছে। জমিদার বাবু বললেন, এই চলো সবাই, তোমাদের কার কি ক্ষতি হয়েছে আমি তার সচক্ষে দেখব এবং যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টাও করব। চলো। আমিও জমিদার বাবুর সঙ্গেই গেলাম। এখানে আসার দিন যে বিস্তীর্ণ জমিগুলো সবুজ ধানে মোড়া ছিল, তা এখন ছায় বর্ষ মেঘে চণ্ডালের মূর্তি ধারণ করেছে। সবুজের বিন্দুমাত্র চিহ্ন কোথাও নেই। জমিদার বাবু ক্রোধে দুঃখে চিৎকার করে উঠলেন, এ কি করলে তুমি? দিন দরিদ্র মানুষগুলোর মুখের অন্ন কেড়ে নিলে। এসব এসব ধ্বংস করার আগে সেই শয়তানিটাকে ধ্বংস করতে পারলে না? জমিদার বাবু কোন শয়তানির কথা বলছিলেন তা আমি বুঝতে পারলাম না। তাই পাশে দাঁড়িয়ে থাকা একজন জর্জরিত কৃষক ভাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলছি ভাই, এই জমিদার কাকে শয়তানি বললেন? আপনি জানেন না ঠাকুরমশাই? এই তো সেই অকাল দুর্ভিক্ষ যে আমাদের ফসল ধ্বংস করেছে। এক নারীরূপী অপশক্তি। সে যেই দিকে নিজের দৃষ্টি ফেলে সেদিকে শুধু শুধু হয় ধ্বংসের খেলা। এক পৈশাচিক অপশক্তি আমাদের ছোট্ট ছোট্ট শিশুকে চুরি করে নিয়ে গিয়ে পৈশাচিকভাবে হত্যা করে। তার মানে আমার সন্দেহই ঠিক। গ্রামে ঢোকার সময় ক্ষুদ্র অপশক্তি
একটা হালকা আভাস আমি পেয়েছিলাম, কিন্তু তা যে ক্ষুদ্র নয়, বরং এতদিন সুপ্ত অবস্থায় ছিল, তা এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে আমার কাছে স্পষ্ট। কৃষক বলে উঠলেন, আপনার আপনার আগে অনেক সাধক ও তান্ত্রিক গোছের মানুষ এই গ্রামে এসেছিল বাবা, কিন্তু কেউই সেই অপশক্তিকে বধ করতে পারেনি, বরং তারা প্রাণ বাঁচিয়ে পালিয়েছিল। তাতে এই অপশক্তির ক্রোধ আরও দ্বিগুণ বর্ধিত হয়েছিল। তাই তাই আমার আমার আশঙ্কা হচ্ছে, আপনি পারবেন তো এই অপশক্তিকে হারাতে? আমি দৃঢ় কণ্ঠে জবাব দিলাম, জানি না, তবে চেষ্টা করব, কিন্তু আপনাদের বিপদে ফেলে প্রাণ ভয়ে পশ্চাৎ গমন করব না। কিন্তু কোন দিন চেষ্টা করবেন ঠাকুরমশাই? বেশি দেরি করলে যে ওই অপশক্তি আমাদের শেষ করে ফেলবে। চিন্তা করবেন না ভাই, আমি যা করার আজ রাতেই করব। মহাকালের উপর ভরসা রাখুন, তিনি ঠিকই একটা পথ বের করে দেবেন। কৃষকটি জয়ের ধ্বনি দিয়ে বলে উঠল, জয় জয় মহাকালের জয়, জয় তারানাথ তান্ত্রিকের জয়। আমি বলব, আপনারা শান্ত হন, এখনো বিপদ কাটেনি, তাই এতটা উচ্ছ্বাসিত হবেন না। বিপদ এখনো আপনাদের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। মনে রাখবেন, এই যুদ্ধভূমিতে আমি শুধু একলা নয়, আপনাদেরও অবতীর্ণ হতে হবে। তাই সাবধান, আমি যা যা বলছি তা মন দিয়ে শুনবেন এবং নিজের 100 ভাগ দিয়ে তা পালন করার চেষ্টা করবেন। এবার জমিদার বাবু বলে উঠলেন, আমাদের আমাদের কি করতে হবে ঠাকুর মশাই, আপনি বলুন। আপাতত আপনাকে কিছু করতে হবে না জমিদার বাবু, যা করার আমি করব আর গ্রামবাসীরা করবে। আপনি আপাতত আমাকে বলুন, এই গ্রামে মোট কত ঘর পরিবার আছে? মোটে 1500 পরিবার রয়েছে। বাহ, খুব ভালো। তাহলে এক কাজ করুন, 1500 খানা গীতা পুস্তকের ব্যবস্থা করুন। সে না হয় ঠিক আছে, কিন্তু কেন ঠাকুর মশাই? প্রত্যেক পরিবারকে একখানা করে দেওয়া হবে। কিন্তু এত গীতা কোথায় পাবো? গ্রামে না পেলে শহরে লোক পাঠান, দরকার পড়লে আপনি নিজে যান, কিন্তু গীতা বই আমার আজকেই লাগবে, না হলে অনর্থ ঘটে যাবে। কিন্তু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠাকুর মশাই, আমি আমি চেষ্টা করছি আমি। এই বলে জমিদার বাবু চলে গেলেন। আমি এবার গ্রামবাসীদের উদ্দেশ্য করে বললাম, আজ আমি এক বিশেষ যজ্ঞে বসবো। যজ্ঞ সম্পূর্ণ হলে সেই অপশক্তি যজ্ঞের আগুনেই ধ্বংস হবে, কিন্তু যজ্ঞ চলাকালীন সেই অপশক্তি মানব শরীরে আত্মগোপন করার চেষ্টা করবে। তাই তাই তার সেই চেষ্টাকে বিফল করার জন্য আপনাদেরকেও কয়েকটি কাজ করতে হবে। পুত্রহারা লোকটি দাঁতে দাঁত চেপে বলে উঠল, কি করতে হবে ঠাকুরমশাই, কি করতে হবে? আপনি শুধু বলুন, ওকে ধ্বংস করার জন্য আমরা সব কিছু করতে রাজি আছি। খুব কঠিন বা দুরূহ কোনো কিছু করার জন্য আপনাদের বলবো না। যা বলবো তা নিতান্তই সহজ এবং আপনাদের বোধগম্য। অন্ধকার নিবারণের জন্য ও শুভ শক্তির আগমন নিশ্চিত করার জন্য আপনারা প্রতিদিন কি করেন? প্রদীপ জ্বালাই, আমরা সকলেই প্রদীপ জ্বালাই। হ্যাঁ, আপনাদের শুধু প্রদীপ জ্বালাতে হবে। বাড়ির প্রতিটা কোণকে প্রদীপের আলোয় আলোকিত করে তুলতে হবে, যাতে এক বিন্দু অন্ধকারও যেন বাড়ির কোনো প্রান্তে আত্মগোপন না করতে পারে। সর্বোপরি আপনাদের আজ সারা রাত না ঘুমিয়ে
সতর্কভাবে কাটাতে হবে। বাড়ির সীমানার বাইরে এক পাও ফেলা চলবে না, যতই ঝড় ঝাপটা আসুক না কেন। বাড়ির বাইরে কেউ বেরোবেন না, তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য। আর হ্যাঁ, একটা মন্ত্র আপনাদের শিখিয়ে দিচ্ছি, এটি সকলে মিলে সারা রাত ধরে অনবরত বাড়িতে জপ করবেন। ঠাকুরমশাই, কোন মন্ত্র? यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय हि साधूनां विनाशाय दुष्कृताम् धर्म संस्थापनार्थं सम्भवामि যুগে যুগে। এই মন্ত্রটি বারবার উচ্চারণ করতে করতে সকলে মুখস্থ করে ফেলুন। এটিকেই সকলে সারা রাত ধরে জপ করবেন এবং পরমেশ্বরের কল্পনা করবেন। দেখবেন সমস্ত ভয় কেটে গিয়ে মনে প্রশান্তি ফুটে উঠবে এবং ক্লান্তি ভাব কেটে গিয়ে সবলতা ফিরে আসবে। আপনারা শুধু এই বার্তাটুকুকে গ্রামের সকলের কাছে পৌঁছে দিন, আর বাকি যা করার আমি করব। সারা দুপুর ধরে যজ্ঞের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী জোগাড় করার পর আমি জমিদার বাড়ির সিংহদ্বারের ঠিক সামনে যজ্ঞবেদী তৈরি করলাম। যজ্ঞবেদী অনন্ত্র তৈরি করতে পারতাম, তবে কেন করলাম না তা পরে তোমরা বুঝবে। যজ্ঞবেদী অনন্ত্র তৈরি করতে পারতাম, তবে কেন করলাম না তা পরে তোমরা বুঝতে পারবে। বিকেল নাগাদ জমিদার বাবু গীতাগুলো সংগ্রহ করে আনলেন। জমিদার বাবুকে বলে দ্রুত সেগুলোকে গ্রামবাসীর মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করলাম। আমি যে টোপ হিসেবে জমিদার বাবুকে ব্যবহার করতে চাই সে কথা তাকে জানাতেই তিনি এক বাক্যে রাজি হয়ে গেলেন। এদিকে সন্ধে নাগাদ আমার খেয়াল হলো যজ্ঞের অতীব প্রয়োজনীয় দুটি সামগ্রীর মধ্যে শকুনের পালক সংগ্রহ করলেও কাকের ওই পুচ্ছের একটি পালক সংগ্রহ করার কথা আমার স্মরণে ছিল না। জমিদার বাবুকে কথাটি জানাতেই তিনি বললেন, বাড়ির দারোয়ান ওই লেঠেল এমনকি চাকর বাকরগুলোকে পর্যন্ত পাঠিয়ে দিয়েছি গ্রামে সকলের ঘরে ঘরে গীতা বই বিলি করতে। এখন বাড়িতে সম্বল একমাত্র ভোলা, ওকেই পাঠাতে হবে তাহলে। এই বলেই জমিদার বাবু হাঁক দিলেন, ভোলা ভোলা, ভোলা সাড়া দিচ্ছিস না কেন? হরিলাল বেরিয়ে এসে বলল, ভোলাদার তো নেই, ওর শরীর খারাপ করছিল তাই বাড়ি গেছে। কেন জমিদার বাবু? আরে যে কোনো একটি কাকের ওই লেজের দিকের একটা পালক লাগবে রে। ও এই ব্যাপার, আমি এনে দিচ্ছি তাহলে। আমার বাড়ির সামনে ওই মরা বট গাছটায় অনেক কাক বসে, সেখানে খুঁজলেই এক একটা পেয়ে যাব। তাহলে তাড়াতাড়ি খুঁজে নিয়ে এসো, যাও। হরিলাল বাবু চলে গেলে আমি জমিদার বাবুকে বললাম, আর দেরি করা যাবে না জমিদার বাবু, আমাকে এক্ষুনি যজ্ঞ শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করুন ঠাকুরমশাই, আপনি শুরু করুন। আমি জমিদার বাবুর কাছে সম্মতি নিয়ে জমিদার বাড়ির সীমানার বাইরে বেরিয়ে এলাম এবং ঠিক সিংহদ্বারের দিকে মুখ করে নিজ হস্তে প্রস্তুত করা যজ্ঞবেদীর সামনে বসলাম। প্রহরীর মতন দাঁড়িয়ে থাকা সেই মূর্তি দুটির দিকে চোখ যেতেই দেখলাম মূর্তি দুটির চোখ যেন হঠাৎই ভাটার মতন জ্বলে উঠে আবার নিভে গেল। এই দৃশ্য দেখে আমি কিছুটা বিস্মিত হলাম, কিন্তু পরক্ষণে আমার মনে হলো এতটাও ভুল দেখার মতন দৃষ্টিশক্তি আমার নয়। এসব অযথা চিন্তাকে মাথা থেকে ঝেড়ে ফেলে আমি এবার যজ্ঞ প্রক্রিয়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। মনকে দৃঢ় করার জন্য খুব জোরে জোরে মন্ত্র উচ্চারণ শুরু করলাম আমি, এবং এক এক করে যজ্ঞের প্রয়োজনীয় জিনিসগুলো আহুতি দিতে শুরু করলাম। এভাবে ঘন্টা কেটে যাওয়ার পর
ঠিক মধ্যরাতে কাকের পালককে আহুতি দেওয়ার সময় হয়ে এলো। দেখলাম হরিলাল বাবু এখনো সেটি সংগ্রহ করে নিয়ে আসতে পারেনি। তাই আমি জমিদার বাবুকে তার খোঁজে পাঠানোর ব্যবস্থা করতে উদ্যত হতেই যাব। ঠিক সেই সময় হরিলাল কোথা থেকে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে আমার হাতে একটি কাকের পালক দিয়ে বলল, নিন নিন ঠাকুরমশাই, এ নিন ঠাকুরমশাই। আমি সেটা নিয়ে মন্ত্র উচ্চারণ শুরু করলাম এবং অগ্নিতে আহুতি দিয়ে উদ্যত হলাম। কিন্তু হাতের মধ্যে কাকের পালকটি অদৃশ্য হয়ে গেল এবং তার পরিবর্তে একটি কাকের কাটা গলা প্রকট হলো। আমি কিছুটা চকিত হয়েই সেটা দূরে ছুঁড়ে ফেললাম এবং পেছন ফিরে হরিলাল বাবুর দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। সেখানে হরিলাল বাবু দাঁড়িয়ে নেই, তার বদলে দাঁড়িয়ে রয়েছে মানুষের মতন একটি বৃহৎ কাক, আর জমিদার বাবুর পরিবর্তে সেখানে দাঁড়িয়ে রয়েছে একটি সম আকৃতির শকুন। আমাকে দেখে তারা অট্ট হাসিতে ফেটে পড়ল। তারপর দুজনেই এক লাথি মেরে যজ্ঞের সমস্ত সামগ্রী উল্টে দিল। এবার কাকটি বলে উঠল, রে মূর্খ, তুই কার জন্য যজ্ঞ করছিস? এখানে কেউ বেঁচে নেই রে। পুরো গ্রামটায় কঙ্কালে পরিণত হয়েছে। এতদিন তুই যাই দেখেছিস সবই আমাদের মায়া। আমরা সকলকে হত্যা করে ভক্ষণ করেছি, এবার তোকেও করব। আমার সামনে এবার যেন এক নতুন যুগের উদ্ঘাটন হলো। আমি দেখলাম চাকচিক্যময় সেই জমিদার বাড়ি ধীরে ধীরে ভগ্ন জর্জরিত বৃদ্ধের মতন আকার ধারণ করছে। আশপাশের গাছপালাগুলো ন্যাড়া হয়ে শুকনো কঙ্কালের মতন নিজ আসল রূপে ফিরে আসছে। যে কয়েকজনকে গ্রামবাসী ভেবেছিলাম তারাও এখানে এসে উপস্থিত হয়েছে, কিন্তু তাদের শরীরগুলো ধূলিকণার ন্যায় ভেঙে আলাদা হয়ে যাচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে আসছে ছোট ছোট অসংখ্য কাক ও শকুন। সকলের লোলুপ দৃষ্টি আমার দিকে। আমি ভয় পাওয়ার পাত্র নই। তার উপর এখন যদি ভীতি প্রদর্শন করি তাহলে মৃত্যু নিশ্চিত। তাই দৃঢ় কণ্ঠে গর্জে উঠে বললাম, ওরে পাপিষ্টের দল, তোরা একটা গ্রামকে উজাড় করেছিস, মহাকাল তোদের ছাড়বে না। সেই মানবরূপ কাক ও শকুন আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি নিজের সামান্য মন্ত্রবিদ্যার দ্বারায় তাদের প্রতিহত করার চেষ্টা করলাম, কিন্তু নিজের দুর্বলতা বুঝতে পেরে আমি তাদের চোখে ধুলো দিয়ে প্রাণপণে ছুটতে শুরু করলাম। অসংখ্য কাক ও শকুনের দল কে কে করে আমাকে তাড়া করল। হাতের নাগালে পেলে আমাকে ছিঁড়ে খাবে। কয়েকবার পাথরের উপর হোঁচট খেয়েও পড়লাম আমি। হাঁটু ও হাতের গোড়ালি ফেটে রক্ত ঝরতে শুরু করলো, কিন্তু থামলাম না। উঠে আবার দৌড়তে শুরু করলাম। একসময় মাথা ঘুরতে শুরু করলো আমার, চোখ ঘোলা হতে শুরু করলো, পায়ের সমস্ত শক্তি ক্ষয়ে যেতে শুরু করলো আমার। হঠাৎই ধূপ করে একটি ডোবায় পড়ে গেলাম। তারপর ধীরে ধীরে জলের গভীরে তলিয়ে যেতে শুরু করলাম আমি। তারপর যে আমার কি হয়েছিল তার আমার স্মরণে নেই। পরের দিন চোখ খুলে দেখি আমি শুয়ে আছি ডোবার পাড়ে একটি নারকেল গাছের তলায়। সামনে আগুন জ্বলছে। ভালো করে দেখে বুঝতে পারলাম চিতার আগুন। ডোবার জলে সন্ন্যাসী গোছের একজন থুরথুরে বৃদ্ধা হাত মুখ ধুচ্ছে। আমার দিকে লোকটি তাকিয়ে বলল, কি ঘুম ভাঙলো তাহলে? আচ্ছা
আমি তো ডোবার জলে তলিয়ে গিয়েছিলাম। কে তুললো আমায়? তলিয়ে যাওনি, তার আগেই তোমাকে তোলা হয়েছে। কাল রাতে কিসের থেকে পালাচ্ছিলে? চুরি টুরি করেছো নাকি? হ্যাঁ? ক্ষমা করবেন মা, না খেতে পেয়ে মারা যাব, তবু চুরি করব না। আমি সৎ ব্রাহ্মণ ঘরের লোক। ঠাট্টা করছিলাম। তুমি কেন পালাচ্ছিলে তা আমি জানি। তবে তবে তোমার শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। তোমার তন্ত্রবিদ্যা খুবই দুর্বল। সাবধানে থেকো বাসা, সাবধানে থেকো। বৃদ্ধার কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে অন্য পাশে মুখ ঘুরিয়ে নিলাম। তারপর কি মনে হতে মুখ ঘুরিয়ে দেখলাম বৃদ্ধা নেই। স্থানটি একেবারে শূন্য। চারিপাশ তন্ন তন্ন করে খুঁজেও আর বৃদ্ধার দেখা আমি পেলাম না।